আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সাবধানে চলাফেরা করতেছো। তোমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ে আজকে সুশাসন অধ্যায়ের সরকারের করণীয় সম্পর্কে আলোচনা হবে। এর আগেও আমরা দুইটি ক্লাসে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে শেষ আলোচনা, যেহেতু এখানে আমরা 20টার মতো পয়েন্ট লিখছি। সরকারের কি করণীয় থাকতে পারে সুশাসন প্রতিষ্ঠায়। এই 20টা পয়েন্টের মধ্যে প্রায় মোটামুটি অনেকগুলো আলোচনা হয়েছে। বাকি যে পয়েন্টগুলো আলোচনা হয় না আমরা ওইটা আলোচনা করব, এবং আগের পয়েন্টগুলো কি ছিল ওগুলো পয়েন্টগুলোর নাম বলবো, এরপরের পয়েন্টগুলো আমরা আলোচনা করব। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং তোমাদের পড়াটা বুঝতে সহজ হবে। আমরা প্রথম ক্লাসে অংশীদারিত্বমূলক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, মানব সম্পদ উন্নয়ন, আইনসভাকে কার্যকর করে তোলা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো আলোচনা করছিলাম। পরবর্তী ক্লাসে কার্যকর আমলাতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নাগরিক সেবা বৃদ্ধি করা, ই গভর্নেন্স প্রতিষ্ঠা, শুদ্ধাচারের চর্চা, গণমাধ্যম ও বাক স্বাধীনতা নিশ্চিত করা, এইসব নিয়ে আলোচনা করছিলাম। তো শুদ্ধাচারের চর্চা জিনিসটা আবার বলতেছি তোমাদেরকে। সুশাসন প্রতিষ্ঠার জন্য সব প্রতিষ্ঠানে যাতে শুদ্ধাচারের চর্চা হয় সেই বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। এখানে শুদ্ধাচার বলতে যা বোঝায় তা হচ্ছে নৈতিকতা ও সততার মাধ্যমে প্রভাবিত আচরণগত উৎকর্ষতা, অর্থাৎ তোমাদের যে এই শুদ্ধাচারের মধ্যে নৈতিকতা সততা থাকবে এবং এর মাধ্যমেই আচরণগত উৎকর্ষতা তৈরি হবে। সরকারি প্রতিষ্ঠানসমূহে নিয়োজিত ব্যক্তিবর্গ যদি শুদ্ধাচার চর্চা করে তবে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। তো এইটা তোমাদের যেহেতু শুদ্ধাচার শব্দটা না বুঝতে পারি জন্য আবার বললাম। এখানে মূলত পদোন্নতি অথবা কাজের উন্নতি, ব্যক্তিগত আচরণ, এগুলোর উৎকর্ষতার যে ভিত্তিটা হবে নৈতিকতা ও সততা। এরপরে গণমাধ্যম ও বাক স্বাধীনতা নিশ্চিত করা, এটা আলোচনা হয়েছিল। তারপর একটু বলতেছি, যেহেতু বিশ্বব্যাংক যে 6টি সূচক চিহ্নিত করে, সেগুলোর প্রধান সূচকটাই হলো মত প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতা। মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের উপরেই বর্তায়। এই জন্য সরকারের অন্যতম দায়িত্ব হলো মত প্রকাশের মাধ্যমসমূহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরি করা ও তা বাস্তবায়ন করা। এখানে আসলে জনগণ প্রচলিত দেশে যে গণমাধ্যম থাকে, অর্থাৎ প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়া, এগুলোতে সাধারণ জনগণ খুব কমই অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ এখানে নির্দিষ্ট সিলেক্টিভ জনগণই অংশগ্রহণ করে। সবচেয়ে বেশি যে মাধ্যমে অংশগ্রহণ করে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সরকারকে যেরকম সোশ্যাল মিডিয়ার সমালোচনা গ্রহণ করতে হবে, গঠনমূলক সমালোচনা উৎসাহ দিতে হবে, আবার এর মধ্যে বিশৃঙ্খলা যাতে না ছড়ায়, কেউ যাতে ভিত্তিহীন খবর প্রচার করতে না পারে, এদিকেও নজর দিতে হবে। এরপরে যে পয়েন্টটা, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ এটা নিয়ে আগেও তোমাদের হয়তো একটু আলোচনা করছিলাম। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হলে যে কোনোভাবে হয়তো সরকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, নির্বাচন অনুষ্ঠান হয়ে যাবে এবং আইনানুগভাবে সরকার বৈধতাও পাবে, কিন্তু জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্য
জনগণের মধ্যে আস্থার যে সংকট, এটা কাটানোর জন্য অবশ্যই নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, যাতে সব রাজনৈতিক দলই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেয় এবং মনে করে যে নির্বাচন কমিশনে আমার অধিকার রক্ষা হবে, দলের এবং জনগণের। বাংলাদেশের নির্বাচন কমিশন আইনগতভাবে একটি স্বাধীন ও তুলনামূলকভাবে শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশের নির্বাচন আগের তুলনায় গ্রহণযোগ্যতা পেলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক মাধ্যমে অনেক প্রশ্ন রয়েছে এবং এগুলো আলোচনায়ও আসছে। এই নিয়ে প্রধান রাজনৈতিক দলের মধ্যে মতৈক্য নেই বললেই চলে। স্বাধীন ও নির্বাচন কমিশন ব্যতীত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আর নির্বাচন যদি সুষ্ঠু না হয়, সেক্ষেত্রে নাগরিক হিসাবে প্রথম যে অধিকার, আমরা যে নগরের নাগরিক হিসাবে আমাদের প্রথম অধিকার হচ্ছে ভোটাধিকার। এই ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবে না এবং সুশাসন প্রতিষ্ঠা করাও সম্ভব হবে না। এরপরে আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। সুশাসনের অন্যতম শর্ত এটাই যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন না থাকলে অনাচার, অরাজকতা সৃষ্টি হয়। স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, মৌলিক অধিকার, সাম্য, এগুলোর জন্য আইনের শাসন অত্যাবশ্যক। আইনের শাসনের মাধ্যমে শাসক এবং শাসিতের সম্পর্ক তৈরি হয় এবং নাগরিকদের সমমর্যাদা প্রতিষ্ঠিত হয় জাতি ধর্ম নির্বিশেষে। এই জন্য সরকারকে সবাইকে আইনের আওতায় নিতে হবে এবং সব বিষয়ে আইনকে প্রাধান্য দিতে হবে, যাতে আইন সবার জন্য সমান হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমরা যেটা লেখা হয়েছে সিটিজেন চার্টার প্রণয়ন, যেটা তোমাদের জন্য শব্দটা নতুন লাগতে পারে। এই জন্য প্রথমে সিটিজেন চার্টার কি, এটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। সেবার মান উন্নয়নের লক্ষ্যে কোনো সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রণীত একটি দলিল বা ঘোষণাপত্র হচ্ছে নাগরিক সনদ। সেবাদানকারী প্রতিষ্ঠান কাদেরকে কী ধরনের সেবা, কোন উপায়ে, কত সময়ের মধ্যে প্রদান করবে, কোন ধরনের সেবা পেতে কী পরিমাণ খরচ হবে, সেবা না পেলে তার প্রতিকার, অভিযোগ দাখিল প্রভৃতি বিষয়ে বিস্তারিত এতে লিপিবদ্ধ হয়। নাগরিক সনদের মাধ্যমে প্রতিষ্ঠান বা সংস্থাসমূহের সেবাদানের ক্ষেত্রে সংবেদনশীলতা প্রকাশ পায়। অর্থাৎ সংবেদনশীলতা বলতে কত দ্রুত সে অভিযোগের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে, এটাই। তো সুশাসন প্রতিষ্ঠার জন্য সিটিজেন চার্টার প্রণয়ন ও বাস্তবায়ন করা, এটা সরকারের কর্তব্য। সিটিজেন চার্টারের মাধ্যমেই একজন নাগরিক জানতে পারে সে কোন সরকারের অফিস থেকে কী কী সেবা কতদিনে এবং কিভাবে পাবে। সিটিজেন চার্টার সরকার ও নাগরিকের মধ্যে সম্পর্কের মেলবন্ধন হিসাবে ভূমিকা পালন করে। তো আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যেটা দেখতেছি, সামাজিক নিরাপত্তামূলক যেটা কর্মসূচি গ্রহণ, এটা হচ্ছে তোমাদের নাগরিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি হচ্ছে সামাজিক নিরাপত্তা। যেমন আধুনিক জীবনে অসুস্থতা, বেকারত্ব, বৃদ্ধ বয়সে নির্ভরশীলতা, শিল্প দুর্ঘটনা, বিকলাঙ্গতার বিরুদ্ধে কোনো ব্যক্তি যখন স্বীয় ক্ষমতার মাধ্যমে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে অক্ষম হন, তখন রাষ্ট্র প্রদত্ত সুরক্ষামূলক যে কর্মসূচি গ্রহণ করা হয়, সেগুলোই সামাজিক নিরাপত্তা কর্মসূচি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি নাগরিক জীবনে আর্থিক নিশ্চয়তা দিয়ে থাকে এবং এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা হবে। এটা ছাড়া সম্ভব না সুশাসন প্রতিষ্ঠা হওয়া। পৃথিবীতে যেসব রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠায় অগ্রসর হয়েছে,
এদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীও তত উন্নত। প্রতিটি রাষ্ট্রেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সরকার মুখ্য ভূমিকা পালন করে। তাই বলা যায়, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ জনগণ যাতে এটা মনে করে যে তারা অসহায় না, সরকার তাদের দুর্দিনে সহায় হবে। এরপরে দুর্নীতি দমন, এটা তো আসলে বলার অপেক্ষাই রাখে না। দুর্নীতির মূল বিষয় হচ্ছে যোগ্য লোককে যোগ্য জায়গায় নিয়োগ না দেওয়া, দায়িত্ব না দেওয়া, অর্থাৎ অযোগ্যকে দায়িত্ব দেওয়াটাই একটা বড় দুর্নীতি। আরও অনেক এখানে দুর্নীতির বিষয় আছে, প্রশাসনিক এবং প্রশাসনিকের বাইরেও অনেক দুর্নীতির বিষয় আছে। দুর্নীতি হলে কি হয়? দুর্নীতি হলে দুর্বলরা অধিকার বঞ্চিত হয় এবং যাদের আর্থিক এবং পেশি শক্তি আছে ওরা দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত সুবিধা লাভ করার চেষ্টা করে, যা জনগণের মধ্যে হতাশা তৈরি করে এবং জনগণের মধ্যে সামাজিক নিরাপত্তাহীনতা তৈরি করে। এই জন্য দুর্নীতির বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং সরকার দলমত নির্বিশেষে সব দুর্নীতিবাজদেরকেই অপরাধী হিসাবে সাব্যস্ত করবে, যাতে দলীয় লোকদের একরকম, তারপরে বিরোধীদের একরকম, জনগণকে একরকম প্রশ্ন এরকম না হয়। যারা দুর্নীতিগ্রস্ত এরা অপরাধী, অপরাধীদের কোনো ধর্ম নাই, কোনো দল নাই, এইভাবেই ট্রিট করতে হবে এবং দুর্নীতিকে দমন করতে হবে। বাংলাদেশে প্রশাসনিক দুর্নীতি দমন করার জন্য ট্রাইব্যুনাল আছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল, এবং দুর্নীতি দমন কমিশন আছে। এদেরকে যত বেশি ক্ষমতা এবং কার্যকর করা হবে এবং নিরপেক্ষ শক্তিশালী লোককে দায়িত্ব দেওয়া হবে, এইটা করা তত সহজ হবে, আর এটা সরকারের দায়িত্ব। এরপর আছে যেটা আমরা দেখতেছি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অর্থাৎ মানুষের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, সরকারের যতই সদিচ্ছা থাকে, একার পক্ষে পুরা একটা রাষ্ট্রের সব খোঁজ খবর নেওয়া এবং তাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা করা, এটা একটা কেন্দ্রের পক্ষে সম্ভব নয়। এই জন্য ক্ষমতার সেবামূলক প্রতিষ্ঠানগুলো যত বেশি বিকেন্দ্রীকরণ হবে তত বেশি সুশাসন প্রতিষ্ঠা হবে। বিকেন্দ্রীকরণের সাথে সাথে জবাবদিহিতাও থাকতে হবে। তো যেগুলো কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো ছাড়া বাকি বিষয়গুলোর যত বেশি বিকেন্দ্রীকরণ হবে, যেহেতু আমরা সংবিধানে দেখি মানে ক্ষমতা দুই ধরনের, একটা হস্তান্তরিত, একটা সংরক্ষিত। অর্থাৎ যে ক্ষমতা হস্তান্তর করা যায়, যে ক্ষমতা হস্তান্তর করলে রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হয় না, ওই ক্ষমতাগুলোর বিকেন্দ্রীকরণ করবে। বিশেষ করে সেবা খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এই সমস্ত খাতের সিদ্ধান্তগুলো বিকেন্দ্রীকরণ হওয়া চাই। এরপর জনসম্মতি, যেটা আগেও একটু আলোচনা হয়েছিল, অর্থাৎ সরকারের কাজের প্রতি জনগণের সম্মতি থাকতে হবে, সরকারের প্রতি জনগণের সম্মতি থাকতে হবে। আর এই সম্মতি তৈরি করতে গেলে জনগণকে তাদের মত প্রকাশের অধিকার দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, এবং সরকার তাদের কর্মসূচিকে জনগণের সামনে স্বেচ্ছায় তুলে ধরবে, যাতে জনগণের সম্মতি আদায় করা সহজ হয়। জনসম্মতি ছাড়া সরকারের উন্নয়ন কাজগুলো টেকসই উন্নয়ন হবে না এবং সরকারও সবসময় একটা টেনশনের মধ্যে থাকবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। এই জন্য জনসম্মতি, আর এটা স্বাধীন দুর্নীতি নির্বাচন, শক্তিশালী নির্বাচন কমিশন যদি হয় নিরপেক্ষ, তাহলে সরকার গঠনের জনসম্মতি আদায় করা সহজ হয় এবং সাথে সাথে পরবর্তীতে সরকার যখন জবাবদিহিতার দায়িত্ব আদায় করে তখন সরকারের কাজগুলোর প্রতি জনগণের সম্মতি তৈরি হয় এবং খোলামেলা আলোচনার মাধ্যমে জনগণের যে ধরনের প্রশ্ন থাকে এগুলো সংসদে সদুত্তর দেওয়ার মাধ্যমে জনসম্মতি তৈরি হবে এবং এটা সরকারেরই দায়িত্ব। এরপরে একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি থাকতে হবে বিভিন্ন নির্বাচনে এবং বিভিন্ন কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে, যাতে রাজনৈতিক দলের যত বেশি রাজনৈতিক দল থাকবে এরা জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের চাওয়া পাওয়া আর বিষয়গুলো এরাই খোঁজখবর রাখে যেহেতু রাজনৈতিক দল। এই জন্য একটা দল মত অনেকেরই থাকবে, কিন্তু রাষ্ট্রীয়
জাতীয় যেগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সব দল একমত না হলে সেক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হবে, জনগণের মধ্যে, সরকারের মধ্যে অস্থিরতা তৈরি হবে। এই জন্য একাধিক রাজনৈতিক দল উপস্থিত থাকা এটা সুশাসন প্রতিষ্ঠার জন্য জরুরি। এবং যত বেশি সংসদে রাজনৈতিক দল যত বেশি উপস্থিত থাকবে, তত বেশি সরকারের কাজগুলো স্বচ্ছতা পাবে। এরপরে মানবাধিকার কমিশন, লাস্ট যেটা বিভিন্ন পয়েন্ট আর মানবাধিকার কমিশন, এটা আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান, একটা যেহেতু মানবাধিকার শব্দটা জাতিসংঘ স্বীকৃত বিষয়, এই জন্য এই কমিশনকে সরকারকে সুযোগ সুবিধা দিতে হবে যাতে তারা কোনো জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে পারে এবং মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে। আন্তর্জাতিক মানবাধিকারের যে মাপকাঠি, এ অনুযায়ী সব দেশের লোকজন সমান সেবা পায়। এই জন্য এই কমিশনকে সহযোগিতা করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এবং এই কমিশনের দায়িত্ব যদি সঠিকভাবে আদায় হয় তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হয়। এবং এদের রিপোর্ট অনুযায়ী অন্যান্য দেশেও একটা দেশের প্রতি যে নির্দিষ্ট দেশের প্রতি সিদ্ধান্ত গ্রহণ করে, বিনিয়োগ এবং উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। এই জন্য মানবাধিকার কমিশনের উপস্থিতি এবং তাদের স্বচ্ছতা এটা সরকারকে নিশ্চিত করতে হবে। তো মোটামুটি আলোচনা এতটুকুই সরকারের করণীয়। আমরা অনেকগুলো আলোচনা করছি, এই সবগুলি গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে একটা পয়েন্ট আরেকটা পয়েন্টের কাছাকাছি এবং তারপরও এদের মধ্যে পার্থক্য কিছু থাকার কারণে আলাদাভাবে এইটা লেখা হয়েছে। তোমরা পার্থক্যগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবা। এবং একটা বইয়ে সবগুলো পয়েন্ট থাকবে এরকম জরুরি না, আর সব পয়েন্টই লিখতে হবে এরকম জরুরি না। বাস জিনিসগুলো আলোচনায় আসলেই হলো। এইভাবে পরীক্ষার হলে যদি পয়েন্ট আকারে উপস্থাপন করো তাহলে সেক্ষেত্রে হয়তো মূল্যায়ন করা সহজ হয়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা হবে। আসসালামু আলাইকুম।